এ বাংলার মাটি শস্য শ্যামলা হয়ে উঠেছে, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। তারপরে 2006 সালে এ রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বুদ্ধদেব ভট্টাচার্য, তখন স্লোগান দিলেন কি, আমরা কৃষিতে এগিয়েছি, শিল্পতে এগোতে হবে। তার জন্য স্লোগান দিলেন কি না, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। পশ্চিমবাংলা কৃষিতে এগিয়েছে, শিল্পতে এগোতে হবে। প্রত্যেক দিন আমার আপনার পরিবারের ছেলে মেয়েগুলো যারা আইটিআই পাস করে, ডিপ্লোমা করে, পলিটেকনিক করে, এমটেক করে, বিটেক করে, মাস্টার ডিগ্রি করে, হাজার হাজার ছেলে মেয়ে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে, তাদের দুহাতে কাজ দিতে হবে। বুদ্ধদেব ভট্টাচার্য বামফ্রন্ট সরকারের ভাবনায় ভুল ছিল যে বেকার যুবকগুলো স্বপ্ন দেখেছিল, বাবা নাঙ্গল হাতে চাষ করেছে, আমি আর চাষ করতে পারবো না, আমি তো পলিটেকনিক পড়েছি, আমি তো আইটিআই পড়েছি, আমি তো ডিপ্লোমা করেছি, আমি মাস্টার ডিগ্রি করেছি। দুহাতে একটা কাজ দিতে হবে। তাদের স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য বুদ্ধদেব ভট্টাচার্যরা এ বাংলার মাটিতে স্লোগান দিয়েছিল, কৃষি আমাদের ভিত্তি আর শিল্প আমাদের ভবিষ্যৎ। আর সেদিন এই প্রতিক্রিয়াশীল শক্তি, এই তৃণমূল, এই বিজেপি সহ সবাই একসঙ্গে ছিল। ওরা কি বুঝেছিল? ওরা বুঝেছিল যে ভূমি সংস্কারের মধ্যে দিয়ে যদি একটা সরকার 34 বছর চালিয়ে যেতে পারে, তারা যদি এই কৃষির ভিতের উপর দাঁড়িয়ে শিল্পায়ন করে, তাহলে আগামী 50 বছরও তাদেরকে হাঁটানো যাবে না। তাই লাল ঝান্ডার বিরুদ্ধে এই ব্লুপ্রিন্ট তৈরি করা হলো, আর তার কেন্দ্র করা হলো সিঙ্গুর আর নন্দীগ্রামকে। আমি বলছি এখানে দাঁড়িয়ে, আপনাদের সামনে আমি দাঁড়িয়ে বলছি না। 2021 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমান মমতা ব্যানার্জি সেদিন যখন নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন, সেই নন্দীগ্রামে প্রার্থী হওয়ার পর উনি নিজের মুখেই বলেছিলেন, কারণ আমরা তো জানি পাপ কখনো পাপকে ছাড়ে না। মুখ্যমন্ত্রী বুঝেছিলেন, তার জন্য সেদিন দাঁড়িয়ে কি বলছিলেন? বলছে নন্দীগ্রাম কাণ্ডে ওই যে চটি পড়া পুলিশ বাপ আর বেটা পাঠিয়েছিল। গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষের কাছে এই সিপিএম এর হারমাত, তারা নাকি চটি পরে ওই পুলিশের সঙ্গে ঢুকে গিয়েছিল। সেদিন খবরের কাগজ আর টিভির পর্দাতে সবটা আপনারা শুনেছিলেন। তারপর সেদিনও কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য দাঁড়িয়ে কথা বলেছিলেন, 5 বছর হোক 10 বছর পর হলেও সত্যিটা পশ্চিমবাংলার মানুষের সামনে আসবে। ভাবুন ওনার দূরদর্শিতা। 2021 সালে মানে 11 সালে, তারপরে 2021 সালে 10 বছর পর সেই মমতা ব্যানার্জি বললেন কি না, চটি পড়া পুলিশ বাপ আর বেটা পাঠিয়েছিল। আমরা সেদিনও দাঁড়িয়ে নন্দীগ্রামের মাটিতে বলেছিলাম লাল ঝান্ডা কানে দিয়ে, দিদি চটি পড়া পুলিশের মালিক যদি বাপ আর বেটা হয়, তাহলে বাপ বেটার মালিক তো সেদিন আপনি ছিলেন। আপনার নেতৃত্বে তো গোটা নন্দীগ্রাম জুড়ে এই যে গরিব মানুষের রক্ত নিয়ে হুলি খেলা হয়েছে। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে হাজার হাজার শয়ে শয়ে কর্মী আছে যারা ঘর ছাড়া হয়ে আছে, এখনো পর্যন্ত ঘরে ঢুকতে পারেনি। শয়ে শয়ে কর্মী আছে যারা জেলের মধ্যে এখনো দিন কাটাচ্ছে। শয়ে শয়ে কর্মী, কার চোখ গেছে, কার পা গেছে, কার হাত গেছে। আর শহীদের তালিকার দিকে তো তাকালে পরিষ্কার বুঝতে পারবেন নন্দীগ্রামের মাটিতে কিভাবে মাওবাদীদেরকে নিয়ে সেদিন লড়াইটা সংগঠিত হয়েছিল। তাহলে আজকে সেই বাংলাকে বাঁচানোর জন্য কেন লড়াই? না সেদিনের এই শুভেন্দু অধিকারী আর এই মমতা ব্যানার্জি দুজনে কিন্তু একই জায়গায় ছিল। আর যখন ঘুঘুদান দুপক্ষ যখন আলাদা হয়ে গেল, যখন মমতা ব্যানার্জি বললেন বাপ আর বেটা চটি পড়া পুলিশ পাঠিয়েছে, আর পাল্টা শুভেন্দু অধিকারী কি বললেন? উনি বলছেন যে অনশন যে করেছিলেন, সেই অনশনের সময় উনি অনশনে ছিলেন না, উনি ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়েছিলেন, নাকি প্যাটিস খেয়েছিলেন, নাকি ক্যাডবেরি খেয়েছিলেন, সেটা শুভেন্দু অধিকারী গোটা রাজ্যের মানুষের কাছে পরিষ্কার করল। অভিজ্ঞতাই আমাদের বড় শিক্ষক। আমি বলছি অভিজ্ঞতা দিয়ে একবার যাচাই করে দেখবেন। এ বাংলার মাটিতে বামপন্থীদের এই আওয়াজ, অবস্থান ছিল এটাই যে বাংলাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে যে বাংলায় দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে, কেন এই বাংলা বাঁচানোর আহ্বান, কেন বাংলা বাঁচানোর এই যাত্রা? কারণ বাংলাটা আস্তে 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 কবরে তলিয়ে যাচ্ছে। গোটা রাজ্যের দিকে যদি তাকিয়ে দেখেন তাহলে দেখবেন পশ্চিম বাংলার মাটিতে আজকে দেখছেন আপনি যা কখনো আপনি ভাবতেও পারেননি, কল্পনাও করতে পারেননি। পশ্চিম বাংলার মাটিতে আমরা ছোট থেকে দেখেছি, আমরা অনেক ছোট বয়স্ক মানুষ যারা আছেন, স্বপ্নাদিরা এখানে আছেন, ওনারা জানেন যে আগে আমার মা ঠাকুমা কাকিমারা ঠাকুর ঘরে গীতা পড়তো, আর সেই ঠাকুর ঘর থেকে যখন গীতার শ্লোক বেরিয়ে আসতো, আমার কাকা জেঠারা বাইরে বসে সেটা শুনত।
আজকে পশ্চিমবাংলার মাটিতে আপনি কখনো ভেবেছিলেন যে ব্রিগেডের মাঠে গীতা পাঠ হবে? আবার যখন এই গীতা পাঠ হলো, আরেকটা অংশ বলছে কি কোরআন পাঠ হবে। যে পবিত্র কোরআনের কথাগুলো মসজিদে পাঠ করা হতো, আজকে পশ্চিমবাংলার মাটিতে কেন এই গীতা পাঠ আর কেন এই কোরআন পাঠ? আপনি নিজে ঠান্ডা মাথায় ভেবে দেখুন। উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এই গীতা পাঠ আর এই কোরআন পাঠ, কারণ ওরা সহজ পাঠটাকে ভুলিয়ে দিতে চাইছে। পশ্চিমবাংলার সহজ পাঠটা কি? না আমার খাদ্য, আমার বস্ত্র, আমার বাসস্থান, আমার শিক্ষা, আমার স্বাস্থ্য, আমার কর্মসংস্থান, এটাই তো পশ্চিমবাংলার সহজ পাঠ। সেটাকে ওরা ভুলিয়ে দিতে চাইছে। কারণ আজকে গোটা রাজ্যে আপনি শিক্ষা ব্যবস্থাটা কি দেখছেন? গোটা পশ্চিমবাংলাতে ৮৫০০ প্রাইমারি স্কুল বন্ধ। আপনি আমার মাইকের কথা শুনছেন, আপনি তৃণমূল করতে পারেন, আপনি বিজেপি করতে পারেন, অন্য রাজনৈতিক দল যাই পালন করুন, একবার বুকে হাত রেখে ঠান্ডা মাথায় ভাবুন তো, ৮৫০০ প্রাইমারি স্কুল বন্ধ। কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি, তৃণমূলের নেতাদের তো আনন্দ হবে, কারণ তারা জানে ৮৫০০ প্রাইমারি স্কুল বন্ধ হলো তো কি হয়েছে, পশ্চিমবাংলায় ২২,০০০ মদের দোকান তো খোলা হয়েছে। ২২,০০০ মদের দোকান, এগারটা নয়, পাড়ার মোড়ে মোড়ে মদের দোকান হয়েছে। দিদি আরো ২ কদম এগিয়ে গেছে, কি বলছে? এখন পশ্চিমবাংলায় দেখছেন কি সব জিনিসের দাম বাড়ছে। চাল, ডাল, কলা, মূলা, শাক, সবজি, সর্ষের তেল থেকে শুরু করে রান্নার গ্যাস, সব জিনিসের দাম বাড়ছে। কিন্তু পশ্চিমবাংলাতে মদের দাম প্রত্যেক দিন কমে যাচ্ছে। দেখেছেন আপনি? দিদি ঘোষণা করেছে আবগারি দপ্তরের মাধ্যমে, বলছে কি, বলে ৫০ টাকার মদের পাউচে আর এত বেশি দিয়ে কিনতে হবে না, এখন ২৮ টাকার ছোট ছোট পাউচ বিক্রি হবে, মহুয়া গন্ধ পাবে। অতএব ৫০ টাকার মদ এখন ২৮ টাকার ছোট ছোট পাউচে বিক্রি হবে। কি আনন্দ আকাশে বাতাসে! গোটা পশ্চিমবাংলায় তৃণমূল ডিজে বাজাচ্ছে, মাইকে গান বাজাচ্ছে, বলে ২৮ টাকায় মদ পাই, দিদিমণি তোমায় চাই, কম পয়সায় নেশা হবে, এসো বন্ধু খেলা হবে। কেমন খেলা দেখছেন গোটা পশ্চিমবাংলা? কেমন খেলা দেখছেন? ছেলেটা রাতের বেলা মদ খেয়ে টলতে টলতে বাড়ি ফিরছে, বউকে ধরে মারধর করছে, মাকে গালাগাল দিচ্ছে, ছেলেটার সামনে চিত হয়ে পড়ে আছে। এই খেলা দেখতে চেয়েছিলেন পশ্চিমবাংলার মাটিতে? ভেবে দেখবেন না কেন এই মদ নিয়ে কারবার আবগারি দপ্তর থেকে আমাদের রাজ্যের সবচেয়ে বেশি ইনকাম হচ্ছে? ক্ষতি সবচেয়ে বেশি কার হচ্ছে? আমার আপনার সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে, সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। কারণ কি? ওরা জানে আমার আপনার পরিবারের ছেলে মেয়েগুলোকে মদ খাইয়ে মাতাল বানিয়ে রাখতে চাইছে। কারণ কি না, মদ খাইয়ে যদি মাতাল বানিয়ে রাখতে পারে, তাহলে ও চাকরির দাবি করবে না, কাজের দাবি করবে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে না। তার জন্য মদ খাইয়ে মাতাল বানিয়ে রাখতে চাইছে। সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করতে হবে, আমার আপনার পরিবারের ছেলে মেয়েগুলো মদ খেয়ে মাতাল হবে নাকি তারা দু হাতে একটা কাজ পাবে, সিদ্ধান্ত গ্রহণ করবার দায়িত্ব আপনাদের। শুধু কি এই জায়গায়? শিক্ষা প্রতিষ্ঠানে দেখছেন কি, এসএসসি, পিএসসি, প্রাইমারি, টেট পরীক্ষাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, লুট হয়েছে। আজকে জলের মতো পরিষ্কার হয়েছে গেছে গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে। আমরা সেদিন বলেছিলাম তো, এই এসএসসি পরীক্ষায় যেভাবে সাদা খাতায় চাকরি পেয়েছে, যেভাবে ইন্টারভিউ না দিয়ে চাকরি পেয়েছে, কেউ পেয়েছে ৩৬, সেটাকে করে দিয়েছে ৬৩, তার জন্য চাকরি পেয়েছে। কেউ বা ওএমআর সিটের যে দুর্নীতি প্রকাশ হয়েছে তার মধ্যে দিয়ে কেউ চাকরি পেয়েছে। এ তো গেছে গেছে, তার সঙ্গে জানেন গোটা পশ্চিমবাংলাতে এলাকায় এলাকায় খোঁজ নিয়ে দেখুন, যাদের মাটির সঙ্গে স্পর্শ আছে সেই মাটির গন্ধ শুকে দেখুন। এই পশ্চিমবাংলার মাটিতে বেকার, অসহায় বেকার যুবকগুলো শুধু একটা কাজ পাওয়ার জন্য, তৃণমূলের নেতা টাকা চেয়েছে, তার জন্য মায়ের গয়না পর্যন্ত বিক্রি করে দিয়েছে, বাবার শেষ জমিটুকু ছিল সেটাকে বিক্রি করে দিয়েছে, মা যে হাঁস মুরগি গরুটা পালন করতো সেটাকে বিক্রি করে যা টাকা পেয়েছে সব এই তৃণমূলের নেতাদেরকে দিয়েছে, শুধু একটা কাজ পাবে বলে। এত বেকারত্বের যন্ত্রণা পশ্চিমবাংলার মাটি। কিন্তু কি দেখলেন পশ্চিমবাংলার মাটিতে? সেই টাকাগুলো দেওয়ার পর আজকে ২৬,০০০ চাকরি পশ্চিমবাংলার মাটিতে বাতিল হয়েছে। আর ওই অসহায় বেকার যুবকদের টাকাগুলোকে নিয়ে এ রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চ্যাটার্জি, নাম তো শুনেছেন আপনারা। মমতা ব্যানার্জির পর সেকেন্ড যে লোকটার নাম উচ্চারণ হয় তৃণমূলে, উচ্চারণ হতো তৃণমূলে, তার নাম পার্থ চ্যাটার্জি। আমরা সেদিন যখন বলেছিলাম
যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পশ্চিমবাংলার মাটিতে লুট হয়েছে, আর এই লুট করেছে যারা, তার মধ্যে অন্যতম পার্থ চ্যাটার্জি। আমরা যখন বলেছিলাম যে এই চুরি, দুর্নীতি, তোলাবাজির টাকা তৃণমূলের ঘরে জমা হচ্ছে, অনেকে সেদিন বিশ্বাস করেনি, কিন্তু তারপর অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখলেন। আমি আগেও বলেছি, ভরসাও করি এই কথাটাতে, বাপ বাপ কেউ ছাড়ে না। যখন দেখলো কি না এই পার্থ চ্যাটার্জির বাড়িতে, দেখলেন তো সমস্ত সমস্ত কিছু সিবিআইডি যখন তদন্ত করছে, সিবিআইডি তদন্ত করলো, তারপরে পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করলো। পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করবার পর জেরা করছে। তার আগেও কখনো আপনি ভাবতে পারছিলেন না যে পশ্চিমবাংলার মাটিতে অসহায় বেকার যুবকদের চোখের জলের টাকাগুলোকে নিয়ে কোথায় রেখেছে। সিবিআইডি যখন তদন্ত করছে, সেই তদন্তের সময় সিবিআইডির অধিকর্তারা জিজ্ঞেস করছেন পার্থ চ্যাটার্জিকে টাকা কোথায় রেখেছে। অতএব টাকা কথা তো সহজে বেরোয় না। তাই সেই তদন্তের সময় যখন সিবিআইডির কর্তারা জিজ্ঞেস করছে পার্থ চ্যাটার্জিকে টাকা কোথায় রেখেছো, উনি বলেছিলেন টাকা কোথায় রেখেছে। যেমন দেখেন, আপনারা লাল ঝান্ডা নিয়ে মিছিল করে এসেছিলেন ওই আন্দুল থেকে এই বেতাইতলা পর্যন্ত, তখন কি স্লোগান দিয়েছিলেন? যা বাপ কাকারা শিখিয়ে দিয়ে গেছেন যে লড়াই করে পেয়েছি যা, লড়াই করে রাখবো তা। তাই তো এই স্লোগান দিলে তো আমাদের লোমগুলো খাড়া হয়। আমরা বলি যে লড়াই করে পেয়েছি যা, লড়াই করে রাখবো তা। পার্থ চ্যাটার্জিকে যখন সিবিআইডি জিজ্ঞেস করছে টাকা কোথায় রেখেছো, ও বলছে চুরি করে পেয়েছি যা, অর্পিতার ঘরে রেখেছি। সব টাকা অর্পিতার ঘরে, সব টাকা অর্পিতার ঘরে। সত্যিকে সত্যি আপনি কি দেখলেন? সিবিআইডি অর্পিতার বাড়িতে গেল, বাড়িতে গিয়ে কি দেখলো? গরিব মানুষ তিলে তিলে টাকা জমায় একটা বাড়ি তৈরি করবার জন্য। আর তৃণমূলের নেতারা তারা বাড়ি তৈরি করেছে সেখানে টাকা জমিয়ে রাখার জন্য। বস্তা বস্তা টাকা, বস্তা বস্তা টাকা, কোটি কোটি টাকা, যে টাকা আপনি এর আগে বাপের জন্মে কখনো এত টাকা একসঙ্গে কোনো মানুষ দেখেনি, এত টাকা। আর সেই টাকা ভাবুন, সেই টাকাগুলি যখন দেখলো কত টাকা, কেউ যখন বুঝতে পারেনি, যখন একটা খাটের তলায় ভর্তি টাকা, বাথরুমে ভর্তি টাকা, রুমের মধ্যে ভর্তি টাকা, আপনি ভাবুন তো ওই টাকা গুনতে হবে। ওই টাকা গোনার জন্য মেশিন গেল। যারা এখানে বয়স্ক মানুষ আছেন, আমাদের বয়স অল্প, আগেকার দিনে বলতেন বয়স্ক মানুষরা টাকা কি হতো, লোকে আগে যখন টাকা গোনার মেশিন আবিষ্কার হয়নি, তখন গ্রাম বাংলায় আমরা জানি গ্রামে ঘরে থুতু দিয়ে টাকা গোনা হতো। ভাবুন, পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতার বাড়িতে যে টাকা পাওয়া গেছে, ওই টাকা যদি থুতু দিয়ে গোনা হতো না, পশ্চিমবাংলার সব মানুষের থুতু শুকিয়ে যেত, এদের টাকা গোনা শেষ হতো না। এত টাকা, এত টাকা, আপনি ভাবতে পারছেন কখনো? টাকা গোনার মেশিন গেল। তারপরে তো যা প্রকাশ পেল আপনারা জানেন, যে তার এত বান্ধবীর সংখ্যা, একজন ঠাট্টা করে বলছে, বলে দাদা টাকা গোনার মেশিন লেগেছে, ওর বান্ধবীর সংখ্যা যা, বান্ধবীর সংখ্যা গোনার জন্য মেশিন লাগে। বুড়া বয়সে ঢেলকি দেখুন, তার একটা বয়স্ক মানুষ, তার নাকি 5টা 7টা 10টা বান্ধবী, হাঁটুর বয়সী মেয়ে। এ বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য এটাই। ভাববেন না একবার কোন জায়গায় কোন দিকে পশ্চিমবাংলা এগোচ্ছে? আর এই পশ্চিমবাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে যারা ধ্বংস করতে চাইছে, তাদের বিরুদ্ধে পশ্চিমবাংলার মাটিতে এই বাংলা বাঁচাও যাত্রা, যা উত্তরবঙ্গ থেকে শুরু হয়েছে, এগিয়ে চলেছে, লাখো লাখো মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে সামনের দিকে এগোচ্ছে, সেই বাংলাকে বাঁচানোর জন্য এই লড়াই। আর এই লড়াইটা আমরা যখন করছি, যখন তৃণমূলের এই চুরি, দুর্নীতি, তোলাবাজির বিরুদ্ধে মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে, তখন আপনি দেখছেন কি এরা ধর্মের নামে, মন্দির মসজিদের নামে মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে। কারণ দুই শাসক জানে, গরিব মানুষ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে যে কোনো সরকারের বুকে কাঁপন ধরাতে পারে। আর সেই কাঁপন ধরাতে পারে এটুকু তারা বুঝেই আজকে ধর্মের নামে, মন্দির মসজিদের নামে মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে। তার ফলে দেখছেন কি, দেশের সরকার নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় আসার আগে যারা প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, কালো টাকা উদ্ধার হবে, গরিব মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা যাবে, আমার দেশের কৃষকদের আয় 1.5 গুণ করে দেওয়া হবে, এই দেশের মাটিতে দাঁড়িয়ে গরিব মানুষের জীবন যন্ত্রণা থাকবে না, কত কথা তারা সেদিন বলেছিল। আজকে 2025 সালে দাঁড়িয়ে আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি বিচার করুন,
2014 সাল থেকে 2025 সাল প্রায় 11 বছর, মানে 22 কোটি বেকারের চাকরি পাওয়ার কথা ছিল সারা দেশে। 22 কোটি বেকারের চাকরি পাওয়া তো দূরের ব্যাপার, কেন্দ্রীয় সরকারি দপ্তরে প্রায় 10.5 লক্ষেরও বেশি শূন্য পদ আছে, রেলে 2.5 লক্ষেরও বেশি শূন্য পদ আছে, প্রতিরক্ষা খাতে প্রায় 70,000-এর বেশি শূন্য পদ আছে। নতুন করে চাকরি দেওয়া তো দূরের ব্যাপার, এই চাকরিগুলোতে নিয়োগ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। যে নরেন্দ্র মোদী বলেছিল না খাউঙ্গা না খানে দোঙ্গা, মোদী তো নিজে খেলেন, আবার তার সাকরেদরা যারা আছে, নীরব মোদী, ললিত মোদী, মোহেল চস্কি, বিজয় মালিয়ারা কয়েক হাজার কোটি টাকা খেয়ে আজকে তারা বিদেশে বসে আছে। নরেন্দ্র মোদী সরকার তাদের টিকিটুকুও স্পর্শ করতে পারছে না। কোন দেশের মধ্যে আছে? যখন এই অবস্থা দেশে, তখন কি বলছেন? বলে কি অযোধ্যাতে রাম মন্দির তৈরি হবে। অযোধ্যায় রাম মন্দির তৈরি হলো, বিজেপির নেতারা চিৎকার করে গোটা দেশ জুড়ে প্রচার করলো যে 500 বছর পর রামকে অযোধ্যার মাটিতে তারা পদার্পণ করান। রাম এলো অযোধ্যার মাটিতে, কিন্তু রাম ওদের আসল চেহারাটা বুঝেছিল। তাই 2024 লোকসভা নির্বাচনে যে অযোধ্যার মাটিতে রামকে প্রতিষ্ঠিত করেছিল, সেই অযোধ্যার মাটিতে রাম ওদের অবস্থা দেখিয়ে সেখানে বিজেপিকে জামানত জব্দ করে বিজেপিকে 2024 সালে সেই অযোধ্যার মাটিতে হারিয়ে দিল। কারণ গোটা দেশের মানুষ বুঝতে পারে, কিন্তু ওই অযোধ্যার মানুষ এটা বুঝেছিল সেখানে গরিব মানুষকে কিভাবে উৎখাত করা হয়েছে, গরিব মানুষের উপর জোর জুলুম কিভাবে হয়েছে, শিল্পপতি কোটিপতিদের কাছে জমিগুলোকে কিভাবে দেওয়া হয়েছে। অযোধ্যার মানুষ তাদের অভিজ্ঞতার প্রতিফলন ঘটিয়েছিল তার মধ্যে দিয়ে। আবার যেমন নরেন্দ্র মোদী ওখানে বলছে রাম মন্দির হবে, আবার দিদি এখানে থেমে নেই। দিদি বললেন কি না দীঘাতে জগন্নাথের মন্দির হবে, তারপরে ঘোষণা করলো কি না শিলিগুড়ির মাটি গাড়াতে ওখানে মহাকালের মন্দির হবে, তারপরে ঘোষণা করলেন কি বললেন নিউ টাউনের ওখানে কি হবে না দুর্গাঙ্গন হবে। কিন্তু আমি আপনাদের কাছে এটুকু আবেদন জানাতে চাই, ওকে হাত রেখে বলুন তো, একটা সরকারের কাজ কি? একটা সরকারের কাজ স্কুল কলেজ ইউনিভার্সিটি তৈরি করা, একটা সরকারের কাজ রাস্তাঘাট তৈরি করা, একটা সরকারের কাজ হসপিটাল তৈরি করা, একটা সরকারের কাজ কলকারখানা তৈরি করা। আর মোদীর সরকার, দিদির সরকার এসব কিছু বাদ দিয়ে তারা মন্দির আর মসজিদ তৈরি করতে ব্যস্ত হয়ে যাচ্ছে। কোন পথে এগোবে পশ্চিমবাংলা? অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচাই করতে হবে। আজকে গোটা পশ্চিমবাংলার মাটিতে এই পরিস্থিতি যখন হচ্ছে, তখন আমরা পরিষ্কার বলছি, আপনার যদি বুঝতে অসুবিধা হয় আরো আপনার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচাই করে নিন। মোদীর হাত দিদির মাথায় আছে বলে পশ্চিমবাংলার মাটিতে দিদি আজও টিকে আছে, আজও টিকে আছে। নালে যেভাবে চুরি, দুর্নীতি, তোলাবাজি, লুট হয়েছে গোটা পশ্চিমবাংলার মাটিতে, কয়লা পাচার, গলু পাচার, বালি পাচার থেকে শুরু করে পাচার হয়নি এমন কোন পশ্চিমবাংলার মাটিতে আপনি দেখতে পাবেন না। গতকাল দেখলেন তো যুব ভারতী ক্রীড়াঙ্গনে, এর আগে মারাদোনারা এসছে, ফুটবলের ভগবান হিসেবে যাদেরকে জেনেছি বুঝেছি তারা এসছে। আর সেই সময়ে ক্রীড়ামন্ত্রী ছিলেন কে? সুভাষ চক্রবর্তী। এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে শান্তিপূর্ণ ভাবেই যারা যারা এসছেন, দর্শক থেকে শুরু করে যারা উপস্থিত হয়েছে সবাই উপভোগ করেছে। তারা দু চোখে দেখার জন্য একবার তাদের ঈশ্বরদেরকে তারা সেখানে উপস্থিত হয়েছে। কালকে দেখলেন কি তৃণমূল লুট করতে করতে এমন জায়গায় এসে পৌঁছেছে, মেসি এলো, তাকে দেখার জন্য যারা সেখানে উপস্থিত হয়েছিল তারা কেউ দেখতে পায়। অরূপ বিশ্বাস সহ তৃণমূলের যারা নেতারা আছে তারাই জড়িয়ে ধরলো, তারাই ঘিরে রাখলো, তাদের ছেলে মেয়েদের সঙ্গে সেলফি হলো। আর যারা হাজার হাজার টাকার টিকিট কেটে বসেছিল তারা দু চোখের দেখা পর্যন্ত দেখতে পেল। তারপরে অনেকেই বলেছে, দেখবেন বহুদিন পর আবার সুভাষ চক্রবর্তী শরণাপন্ন হলো অনেকে। তারা সেদিনের স্মৃতি থেকে বললো সেদিন তারা কিভাবে দেখেছে মারাদোনাদের, আর আজকে মেসিদের নিয়ে কি অবস্থা হয়েছে। তার মানে লুট করতে করতে এরা কোন জায়গায় গিয়ে পৌঁছে গেছে দেখেছেন পশ্চিমবাংলার মানুষ। আমরা গ্রামে গঞ্জে থাকি, জানেন এদের লুট করতে করতে, এই যে সমিতদা বলছিল পঞ্চায়েতে তৃণমূলের লুট চলছে। আপনারা শহর এলাকায় আছেন, বলেছেন যে হাওড়া কর্পোরেশনের নির্বাচন হয়নি, আর নির্বাচন না হলে সবচেয়ে বেশি বিপদে কারা পড়ে? সাধারণ মানুষ পড়ে। আপনি একটা জন্ম সার্টিফিকেট